টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। যেহেতু ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে সবাই আমরা জানি, সুতরাং আজকে এই বিষয়টির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছি। যে প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাইব, যে ট্যাক্স ফাইল করার সময় সঠিক স্ট্যাটাস কিভাবে আমরা বেছে নিতে পারি বা এটার মাধ্যমে আমরা কি রকম সুবিধা নিতে পারি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো 2024-এর কর বছরের ট্যাক্স রিটার্নে সাধারণ যে ভুল ত্রুটিগুলো আমরা করে থাকি সেগুলো কিভাবে এড়িয়ে চলতে পারি সেটা কথা বলবো, এবং হোম কেয়ার এক্সক্লুশন নিয়েও আমরা কথা বলবো কিভাবে এটা পেতে পারি, এবং হাতে যদি সময় থাকে আরও তাহলে আমরা আমাদের ব্যক্তিগত এবং ব্যবসার ট্যাক্স রিটার্নের সময়সীমা সম্পর্কে, কারণ এটা আমরা অনেকেই ভুলে যাই, সেটাও আপনাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও সময় থাকলে আরও অন্যান্য বিষয় নিয়ে তো কথা বলতেই পারি। এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাআল্লাহ আমরা অনেক দর্শকদের কোশ্চেন আনসার করতে পারবো। আপনারা আমাদেরকে কোশ্চেন করবেন এবং উইল ট্রাই টু হেল্প ইউ আউট অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। অনেক ধন্যবাদ আপনাকেও, যে আপনাদের যেহেতু ট্যাক্স মৌসুম এখন হারভেস্টিং এর সিজন যেটাকে আমরা বলি, সেটা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং কী নিয়ে কথা বলবো এটা ইতিমধ্যেই আপনি জেনেও ফেলেছেন। তো আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আমরা যখন ট্যাক্স ফাইল করতে যাই, রিটার্ন জমা দিতে যাই, অনেক সময় ছোটোখাটো ভুল করে থাকি বা বড় ধরনের ভুলও করে থাকি। সে কারণে নির্ভুলভাবে এবং সর্বোচ্চ ট্যাক্স সুবিধা পেতে ট্যাক্স ফাইল করার সময় সঠিক স্ট্যাটাস বেছে নেব আমরা, বা বেছে নেওয়াটা কেন এত জরুরি? এই কারণে যে এটার উপরে নির্ভর করে আমাদের একটা সুন্দর স্বচ্ছ একটা ট্যাক্স রিটার্ন এবং সেটার ভিত্তিতে ট্যাক্স রিফান্ড পাওয়াটা। যেহেতু আমাদের স্ট্যাটাসটা নির্ধারণ করাটাই মূল বিষয়, এই বিষয়টা আমরা অনেকেই ভুল করে থাকি। সে কারণে এই ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে এই স্ট্যাটাস নির্ধারণ করাটা কেন এত জরুরি, এই বিষয়টি নিয়ে আপনার কাছে প্রথমেই জানতে চাই জনাব আব্দুল চৌধুরী। হ্যাঁ, সো ফাইলিং স্ট্যাটাস খুবই ইম্পর্টেন্ট জিনিস, রাইট? ফাইলিং স্ট্যাটাস মানে কি? এটা মানে না হইলে গিয়া যে আপনি কোন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আপনি পাবেন, কোন ট্যাক্স রেটে আপনি ট্যাক্স দিবেন, রাইট? সো ইউজুয়ালি আছে সিঙ্গেল, রাইট? সিঙ্গেল যারা অবভিয়াসলি যারা সিঙ্গেল মানুষ, রাইট? ম্যারিড আছে যারা আপনারা ম্যারিড উইথ এ হাজব্যান্ড ওয়াইফ ফর দ্য কেস ইট ইজ। তারপরে আছে আপনাদের হেড অফ হাউসহোল্ড। হেড অফ হাউসহোল্ড মানে আপনি একজন ইন্ডিভিজুয়াল যার ডিপেন্ডেন্ট আছে, অনেক সময় সিঙ্গল মাদার, সিঙ্গল ফাদার, অথবা আপনারা যারা সিঙ্গেল বা আপনাদের বাবা মা আপনাদের সাথে থাকতেছেন, রাইট? দের উড বি হেড অফ হাউসহোল্ড। বাট আরেকটা ক্রাইটেরিয়া হলো যে আপনার একটা বাসা টেক কেয়ার করা লাগবে। তার মানে আপনি একটা রেন্ট দিচ্ছেন অথবা মর্গেজ দিচ্ছেন, রাইট? তখন আপনি যখন একটা বাড়ি টেক কেয়ার করেন এবং আপনার সাথে আরেকজন ডিপেন্ডেন্ট আছে, ওরা তখন হেড অফ হাউসহোল্ড ফাইল করতে পারে, রাইট? সো আই এম গোইং টু গো ইনটু ডিটেলস লিটল বিট। আর একটা লাস্টের আইটেমটা হলে গিয়ে লাস্ট টু মোর, উইচ ইজ মেরিড ফাইলিং সেপারেট। মেরিড ফাইলিং সেপারেট মানে হলে গিয়ে আপনারা মেরিড ইন্ডিভিজুয়াল, বাট আপনারা চাচ্ছেন না যে আপনাদের ইনকাম একসাথে হোক, ট্যাক্স লাইবিলিটি একসাথে হোক, তখন আপনারা আলাদা ট্যাক্স ফাইল করতেছেন। অ্যান্ড লাস্টলি ইজ কোয়ালিফাইং উইডো। কোয়ালিফাইং উইডো মানে হলে গিয়ে একজন স্পাউস ওদের মারা গেছেন, রাইট? লেটস সে 2024 হাজব্যান্ড মারা গেছেন। That means in 25 and 26, তার মানে following 2 years কোয়ালিফাইং উইডো হিসেবে ওই ইন্ডিভিজুয়াল সার্ভাইভিং স্পাউস ফাইল করতে পারবে, অ্যাসুমিং ওদের একটা ডিপেন্ডেন্ট আছে, রাইট? সো কোয়ালিফাইং উইডোর পারপাসটা হলে গিয়ে যেহেতু স্পাউস মারা গেছেন, রাইট? জাস্ট টু ইজ ইন দি ট্যাক্স লাইবিলিটি লিটল বিট, ওদেরকে ওই অরিজিনাল একটু ডিডাকশনটা একটু স্টিল দিচ্ছে আনটিল ফর 2 more years, ওকে? সো নাও
আমি কথা বলবো কি কি ইস্যু হয় এবং কি আপনার mistake এই গুলো হয়। বিস্তারিত যেহেতু অনেক সময় লাগবে, সুতরাং আপনার কাছে এগুলো শুনবো, যেহেতু একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? জি, জি, দয়া জি। করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার মেয়ে, ও কলেজে পড়ে, কিন্তু ও আপনার গতবার ছিল আমার উপর ডিপেন্ডেন্ট ছিল আর কি। জি, মানে ডিপেন্ডেন্ট, আমরা একসাথে ট্যাক্স ফাইল করছি, কিন্তু এবার তার ইনকাম হলো মোর দেন 7,000, এবং এর ভিতরে ও আবার আমাদের জন্য, আমি এবং আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছে আর কি I-30 ওই ইমিগ্রেশনে। জি। তো ও কি এখন আলাদা ট্যাক্স ফাইল করবে নাকি আমার সাথেই রাখতে পারবো? আপনার প্রথমত- ডিপেন্ডেন্ট হিসেবেই রাখবেন কিনা? সো কয়েকটা কোয়েশ্চেন, রাইট? নাম্বার 1, উনার বয়স কত, এন্ড নাম্বার 2, আপনার ইনকাম কত? আমার ইনকাম হলো মোর দেন 34,000, and আমার মেয়ের ইনকাম দিস ইয়ার, লাস্ট ইয়ার সে কোনো কাজ করে নাই, দিস ইয়ারে মোর দেন 7,000। ওকে, আর আপনার ওয়াইফের ইনকাম নাই, রাইট? নো ইনকাম। ওকে, সো যেহেতু আপনার ইনকাম 34,000, তার মানে আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন, রাইট? আর্ন ইনকাম ক্রেডিট আপনারা সবাই জানেন, এটা একটা ক্রেডিট। ইটস আই থিঙ্ক ইটস 3,000 এন্ড চেঞ্জ, 3,000 টাকা অলমোস্ট, যারা এক বাচ্চা, সরি 4,000 টাকা এক বাচ্চার জন্য, দুই বাচ্চার জন্য 6,900, এবং 3 বাচ্চার জন্য 7,800। ওকে, এখন অবভিয়াসলি আপনার মেয়েকে ক্লেম করলে, যেহেতু আপনার মেয়ে 23-24 বছরের নিচে এবং কলেজে যায়, আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন ওকে, আপনি যদি ক্লেম করেন। ওকে, সো আপনার ট্যাক্স ফাইলে আপনি ওকে ক্লেম করবেন, এবং আপনার মেয়ের আলাদা আর একটা ট্যাক্স ফাইল করবে, যেখানে আপনার মেয়ে ইন্ডিকেট করবে যে ও আপনার ডিপেন্ডেন্ট। ঠিক আছে? অনেক মানুষের কনফিউশন থাকে যে আপনার ছেলে মেয়ে কাজ করছে, ওদের ইনকাম আপনার ট্যাক্স ফাইলে ঢুকে যাবে। নো, দ্যাটস নট ট্রু। আপনার ছেলের মেয়ের নাম এবং সোশ্যাল আপনার ট্যাক্স ফাইলে ঢুকবে, যেখানে আপনাকে ডিপেন্ডেন্ট হিসেবে ওদেরকে দেওয়া হবে, এবং ওই ডিপেন্ডেন্ট ডিটারমাইন করবে আপনার হাউস হোল্ড ইনকাম, অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম, মেডিকেড, I-30 ইনকাম, রাইট, হোয়াটএভার ইট ইজ, প্লাস আপনি যদি আর্ন ইনকাম ক্রেডিট পান অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পান। বাট আপনার মেয়ের স্টিল আলাদা একটা ট্যাক্স ফাইল করা লাগবে, এবং ওই ট্যাক্স ফাইলে আপনার মেয়ের মোস্ট লাইকলি কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, বিকজ ও স্টিল স্ট্যান্ডার্ড 7,000 ডিডাকশন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবে $14,000। স্টেটে কিছু পয়সা দেওয়া লাগতে পারে, ইট শুডন্ট বি। বাট এখন আপনার মেয়ে যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকে, তার মানে ও যদি কোনো 1099 পেয়ে থাকে, ওই ক্ষেত্রে ওর কিছু সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স থাকবে। বাট টু আনসার ইউর কোয়েশ্চেন, ট্যাক্স রিটার্ন পারপাসের জন্য আপনার মেয়েকে ক্লেম করবেন। আপনার ইমিগ্রেশনের পারপাসের জন্য হাউস হোল্ড ইনকাম চেঞ্জ হবে, আপনার লয়ারের সাথে আপনি কথা বলবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো আমরা এখন একটু আমাদের মূল আলোচনায় যেতে চাই, যেখানে আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম যে আমরা এই নির্ভুল এবং সর্বোচ্চ ট্যাক্স সুবিধা পেতে আমাদের এই ট্যাক্স স্ট্যাটাসটাকে কেন এত জরুরি, যেটা আপনি এখন ব্যাখ্যা করবেন। হ্যাঁ, সো ফাইলিং স্ট্যাটাস নিয়ে আমি সবসময় সতর্কতা মানুষকে জানাইতে চাই, বিকজ এখানে এই ফাইলিং স্ট্যাটাস নিয়ে কয়েকটা ইস্যু হয়, রাইট? অবভিয়াসলি মেইন জিনিস হলে গা মেডিকেড এবং ট্যাক্স রিফান্ড, রাইট? মানুষ চায় যে মেডিকেড থাকুক এবং ট্যাক্স রিফান্ডটা থাকুক। ওকে, সো এখন এই সিচুয়েশনে যেটা হয়, একজন মানুষ যদি ম্যারিড, রাইট, হাজব্যান্ড ওয়াইফ কাজ করতেছে, এবং ওদের ইনকাম চলে গেছে ধরেন $70,000, রাইট, এক বাচ্চা, ওরা আর্ন ইনকাম ক্রেডিট পাবে না, তাই না? কারণ আর্ন ইনকাম ক্রেডিট শেষ হয়ে যায় $66,000, রাইট? এক বাচ্চার জন্য আই থিঙ্ক শেষ হয়ে যায় 56,000, whatever the case it is. ওকে, সো নাও এখন দেখা গেছে যে ওয়াইফের ইনকাম 30,000, হাজব্যান্ডের ইনকাম 40,000। এখন ওয়াইফ যদি আলাদা ট্যাক্স ফাইল করেন সিঙ্গেল হিসেবে অথবা হেড অফ হাউস হোল্ড হিসেবে, তখন ওয়াইফ আর্ন ইনকাম ক্রেডিট পেয়ে গেলেন, 3,000 টাকা এক্সট্রা আসতেছে, এবং অন্যান্য ক্রেডিটে উনি পাইতে পারেন, মেডিকেডেও হয়ে যাবে, এবং হাজব্যান্ড তখন উনি আলাদা আর একটা সিঙ্গেলভাবে ফাইল করলেন। এইটা কিন্তু অ্যালাউড না, স্পেশালি আপনারা যারা লিগালি ম্যারিড, ইটস নট অ্যালাউড। আপনারা যদি এখনো ম্যারিড না, শিওর গো হেড। যদি আপনারা ম্যারিড হয় নাই, আপনারা আলাদা ফাইল করেন না, আর বিগ ডিল। বাট আমাদের কমিউনিটিতে এটা অনেক হয় যারা আসলে স্পেশালি না বোঝে, রাইট, যে মানে একসাথে থাকে সবকিছু হচ্ছে, অথচ আলাদা ফাইল করতে হচ্ছে। এক্স্যাক্টলি, রাইট। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ, আপনি কখন আলাদা ফাইল করতে পারেন, রাইট? আই এম গোনা এক্সপ্লেইন দিস টু ইউ। কেউ যদি কোয়েশ্চেন করে আমাকে থামাইতে পারেন আপনি, রাইট? না, ঠিক আছে, ওকে। সো এখন সেকেন্ড, অবভিয়াসলি, রাইট, আপনার আইডিয়ালি কেউ যদি মেরিট ফাইল করে স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকে 29,200, রাইট? কেউ যদি সিঙ্গল ফাইল করে স্ট্যান্ডার্ড ডিডাকশন আসতেছে অর্ধেক, 14,600। সো নাও কেউ যদি হেড অফ হাউস হোল্ড ফাইল করে তখন আসতেছে
21,900, রাইট? লেটস জাস্ট সে 21,000. সো নাও এখন অনেকে বলবে যে ওকে আপনি এক বাচ্চা নিয়ে ফাইল করবেন, হেড অফ হাউস হোল্ড, $21,000 ডিডাকশন নিলেন, আমি ফাইল করব সিঙ্গেল $14,000. সো ইন এসেন্স হোয়াট হ্যাপেন্ড, মেরিট ফাইলিং জয়েন্টলি যদি আপনি 29,000 পাইতেন, এখন 29,000 চেয়ে আরও বেশি পাচ্ছেন, রাইট? সো দিস ইজ ওয়াই দ্য আইআরএস ডাজন্ট অ্যালাউ ইট. এখন দিজ আর দ্য অনলি টাইমস আপনারা হেড অফ হাউস হোল্ড হিসেবে ফাইল করতে পারেন. ওকে, সিনারিও 1, আপনি অবভিয়াসলি ম্যারিড না, আপনার ডিপেন্ডেন্ট আছে, রাইট? আপনারা হাউস টেক কেয়ার করতেছেন, হেয়ার ফাইল হেয়ার হাউস হোল্ড, নট এ প্রবলেম, বিকজ আপনি একটা বাড়িও আছে, ঘরও আছে, যেটাই হোক, আর ডিপেন্ডেন্ট সহ. আর একটা সিনারিও, আপনার আরেকটা সিনারিও শুনবো. একটা প্রশ্ন আমাদের ফেসবুকে এসে জেনিভ হাসান, যদিও আমাদের এই বিষয়টি আলোচনার এতে রেখেছিলাম আমরা হোম কেয়ার এক্সক্লুশনে, তো উনি যেহেতু প্রশ্নটা করেছেন আমরা একটু বলি. তিনি বলছেন যে হোম কেয়ারের ক্ষেত্রে সিডিপ্যাপ থেকে পিসিএতে গেলে নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ হেলথে কিছু রিলেশন উল্লেখ করে দিয়েছেন, যেমন ফাদার, মাদার, ইনলজ, অর্থাৎ ফ্যামিলি মেম্বারদেরকে পিসিএ হিসেবে সেবা দেওয়া যাবে না. তাহলে পিসিএ হলে হোম কেয়ার এক্সক্লুশন কি করা যাবে? ওকে, সো এখানে টু ডিফারেন্ট থিংস, রাইট? একটা হলে হোম কেয়ার এক্সক্লুশন, আর আরেকটা হলে আপনার হোম কেয়ার হেলথ এইড ফর ইউর মেডিকেড পারপাসেস, রাইট? আমার আন্ডারস্ট্যান্ডিং হলে আপনি যদি পিসিএতে যান, রাইট, পিএসএ, রাইট, পিসিএতে যদি যান, আপনার যাকে টেক কেয়ার করতেছেন এক বাসা আপনারা থাকতে পারবেন না, দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং, রাইট? তার মানে অলসো আপনার ইমিডিয়েট কাউকে টেক কেয়ার করতে পারবেন না. সেকেন্ডলি, এখন আপনার যদি যাই হোম কেয়ার এক্সক্লুশনে যাই, হোম কেয়ার এক্সক্লুশন কখন দেওয়া হয়? আন্ডার আইআরএস 2014-7, আপনারা এটা যদি গুগল করেন বেরো যাবে. হোম কেয়ার এক্সক্লুশন দেওয়া হয় যখন আপনার ইনকাম আসতেছে স্টেট মেডিকেয়ার ওয়েভার প্রোগ্রাম থেকে. ওকে ফাইন, আপনার পিসিএ ইজ মেডিকেয়ার ওয়েভার প্রোগ্রাম, বাট নাম্বার 2, দি কেয়ারটেকার অ্যান্ড পেশেন্ট সেম বাসায় থাকা লাগতেছে, ঠিক আছে? এখন আপনারা যদি সেম বাসায় না থাকেন, এইটা আপনারা এক্সক্লুশন পাচ্ছেন না. এখন আপনি ধরেন বিল্ডিং নাম্বার 2044-এ আছেন, আপনি আছেন 6A, আর আপনার এই পেশেন্ট আছেন 6B, টু ডিফারেন্ট অ্যাপার্টমেন্টস, নট গোনা, আইআরএস ইজ নট গোনা অ্যালাউ ইট, ঠিক আছে? সো দ্যাটস দি আনসার. আপনার হোম কেয়ার এক্সক্লুশন নিতে হইলে আপনার এক বাসায় থাকা লাগবে এবং আপনার প্রুফ থাকা লাগবে, প্রুফ অফ অ্যাড্রেস আপনার জন্য, আপনার পেশেন্টের জন্য প্রুফ অফ অ্যাড্রেস, এবং আপনার একটা জব লেটার ফ্রম হোম কেয়ার এজেন্সি স্টেটিং দ্যাট আপনি কাকে টেক কেয়ার করতেছেন এবং হোয়াট ইজ ইট ফর. তার মানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে পিসিএ যদি করে তাহলে সেক্ষেত্রে হোম কেয়ার এক্সক্লুশনটা পাওয়া যাচ্ছে না, বিকজ আপনি নিজের বাসার কাউকে টেক কেয়ার করতে পারতেছেন না. উল্টো আরো মানে ট্যাক্স দিতে হয়, যেটা আমরা তখন আপনার জানি আর কি, সবগুলো আয়ের উপরেই ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং এআইটিসি যেটা আছে আর্ন ইনকাম ট্যাক্স, সেগুলো পাওয়া যাচ্ছে না. তা জেনিভ হাসান, আশা করি আপনার উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন. মামুন জামান তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম. তিনি বলছেন, ইফ আই এম 65 years old, can I get an income credit? Very good question. Very good question. This is a very unique question. Earn income credit পাইতে হলে you have to be over 25, 25 বছর উপরে এবং 65 ইয়ার্সের নিচে. সো আপনি earn income credit পাবেন না. বাট আপনার ওয়াইফ যদি কাজ করে থাকেন, অথবা আপনার ওয়াইফ যদি, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে ফাইল করেন, আপনার ওয়াইফ যদি 65 ইয়ার্স ওল্ডের নিচে হন, তাহলে আপনি earn income credit পাবেন. সো আপনি যদি একা হন 65 এবং আপনার ওয়াইফও যদি 65 উপরে, শিওর আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন না, বাট আদারওয়াইজ আপনি পাবেন. অনেক ধন্যবাদ মামুন জামান, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন. এখন আপনার যে বিষয়টা আপনি আলোচনা করতে যাচ্ছিলেন, তার আগে একটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, যে অনেক সময় আমরা দেখেছি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতের মিল হচ্ছে না. ধরুন যে হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে অথবা আলাদা আলাদা থাকছে, সেটা আমরা ধরে নিই এই বছরের 31 ডিসেম্বরের আগে. তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে ট্যাক্স ফাইলটা করবে এবং তাদের কনসিকুয়েন্সটা কি হতে পারে? হ্যাঁ, সো ভেরি গুড কোয়েশ্চেন. সো দিস ওয়াজ গোনা বি এ লিড আপ টু মাই সেকেন্ড ইস্যু দ্যাট আমি আগে যেটা বলতেছিলাম, রাইট? এখন ফাইলিং স্ট্যাটাস কখন ডিটারমিনেশন হয়? ডিসেম্বরের 31 তারিখ হলে কি ডেট? ডিসেম্বরের 31 তারিখ যদি আপনি ডিভোর্স, আপনি আলাদা ফাইল করতেছেন. ডিসেম্বরের 31 তারিখ যদি আপনি ম্যারিড, আপনি ম্যারিড ফাইল করতেছেন. ওকে, সো নাও আমি যখন আগে যেটা বললাম হেড অফ হাউস হোল্ড, হেড অফ হাউস হোল্ডের আর একটা অপশন কি আছে, কে কে ফাইল করতে পারে? অবভিয়াসলি যারা আনম্যারিড, অথবা একজন হাজব্যান্ড অথবা ওয়াইফ, রাইট? লেটস জাস্ট কল ইট স্পাউস, রাইট? একজন স্পাউস যদি উনার হাজব্যান্ডের কাছ থেকে 6 মাস আলাদা ছিলেন,
রাইট? অনেক সময় মানুষের অনেক ঝামেলা হয়, ওরা আলাদা হয়ে যায়, বাট ডিভোর্স ওরা এখনো হয় নাই, বাট আপনি আলাদা সেপারেট, আপনি আছেন এক বাসায়, আপনার এক্স হাজবেন্ড অথবা আসতেছেন আরেক বাসায়, এবং ছেলেমেয়েরা আপনার সাথে থাকতেছে। ইন দ্যাট সিচুয়েশন আপনি হেয়ার অফ হাউস হোল্ড হিসেবে ফাইল করতে পারেন, ঠিক আছে? তার মানে আপনার ডিসেম্বরের 31 তারিখে যদি দেখা গেছে যে আপনি কোয়েশ্চন হলে আপনি কতদিন আলাদা ছিলেন, আপনি আলাদা ছিলেন 6 মাস, শিওর, গো অ্যাহেড এন্ড ফাইল হেয়ার অফ হাউস হোল্ড, আপনার জন্য বেনিফিট হবে। কিন্তু যদি দেখা গেছে যে আপনার এখনো একসাথে ছিলেন, নাও কামস ফ্যামিলি ইস্যু। তখন কি হবে? হাজব্যান্ড তাড়াতাড়ি যাবেন অ্যাকাউন্টেন্টের কাছে ফাইল করার জন্য, ওয়াইফও যাবেন তাড়াতাড়ি ফাইল করার জন্য। দেখা গেছে যে একজন চলে গেছে আগে, ট্যাক্স ফাইল হয়ে গেছে পরে, দেজ এ নাও তর্ক বিতর্ক, তাই না? মাই থিং ইজ, এখানে আমি এটা খুবই ইম্পর্টেন্টলি বলি, এবং আই এম সেইং দিস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, রাইট? অনেক সময় ফ্যামিলির ইস্যু হয়, বাট দ্য কি ইজ আপনাদের ছেলে মেয়ে। এই যে আপনারা যখন ট্যাক্স ফাইল করেন, ট্যাক্স রিফান্ডটা পান, কেন পাওয়া হয়? আপনার ছেলে মেয়েদের জন্য, তাই না? সো এখন স্ট্রংলি আপনারা মেক শিওর করবেন যে স্পেশালি যে পার্সন টেক কেয়ার করতেছেন ছেলে মেয়েদেরকে, ওই পার্সনটা ডিজার্ভ করে ওই রিফান্ডটা, তাই না? এখন ধরেন আমাদের আম নট ট্রাইং টু বি সেক্সিস্ট হিয়ার, বাট আমাদের কমিউনিটিতে যেটা হয়, হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড তো চলে গেছেন, বাট ওদের কাছে সব ট্যাক্স ডকুমেন্ট, উনি গিয়ে ট্যাক্স ফাইল করে রিফান্ড নিয়ে চলে গেছেন, ওয়াইফ কোনো কিছু পায় নাই, বাট ওয়াইফ ইজ জাস্ট উইথ দ্য কিডস। It also goes the other way around too. I'm just saying, আমি যে সিনারিওগুলো দেখছি। সো নাও দ্য থিং ইজ, ওইটা যখন হয়, বাচ্চারা ইউজুয়ালি বঞ্চিত হয়। এগেন, সবার কেস এরকম না, বাট কিপ দিস ইন মাইন্ড আপনারা যখন ট্যাক্স ফাইলটা করতেছেন, স্পেশালি যারা সেপারেটেড হয়ে গেছেন। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য, কারণ এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের অবস্থা আমার জানা মতে কিছু কিছু মানুষের আছে, বা সে কারণেই এই প্রশ্নটা আমি করেছিলাম এবং খুব সুন্দর করে আপনি উত্তর দিয়েছেন। সুতরাং যারা এই ধরনের ভুক্তভোগী, তারা নিশ্চয়ই একটু চিন্তা ভাবনা করে বা বুঝে সুঝে বোধহয় ফাইল করবেন, তা না হলে একটু পারিবারিক ঝামেলা তো থাকে, তারপরে আরও বেশি ঝামেলার সৃষ্টি হতে পারে। আপনারা শুধু ট্যাক্স ফাইলের সময় ওই সময়টার জন্য একটু মীমাংসা করার চেষ্টা করবেন, যে রিফান্ড আসার পরে আপনার ইফ এনিথিং হাফ এন্ড হাফ, নট এ বিগ ডিল। এখন আপনারা তো দুজনের যদি ট্যাক্স রিফান্ড আনতে চান, পরে দেখা গেছে যে আইআরএস দুজনকে অডিট করতেছে, ইট বিকামস মোর কমপ্লিকেটেড। সেটাই আর কি। তো অনেক ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আহমদ কুইন থেকে বলছি। জি, আমার প্রশ্ন ভাইয়ের কাছে, আমি ট্যাক্স ফাইল করে ফেলাইছি 1 তারিখে, কিন্তু আমার 2 তারিখে আইআরএস থেকে একটা চিঠি পাইছি। চিঠিটা হইলো যে আমার কি যেন আমি ইন্টারেস্টের টাকা 800 সামথিং, মানে 850 টাকার মতন আমাকে এটা ফাইলে দেখাইতে বলতেছে, ট্যাক্স রিটার্নে দিতে বলতেছে। আমি এখন আপনার কি করণীয় নাকি? জি জি, কি করণীয়? আমি তো ফাইল করে ফেলাইছি। আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? অনেক ধন্যবাদ জনাব আহমেদ আপনার প্রশ্নের জন্য। আব্দুল চৌধুরী ভাইজান, বোধহয় আমাদের প্রথম এপিসোড উনি দেখেন নাই। আচ্ছা, প্রথম এপিসোডে বলা হয়েছিল যে এই বছর আপনারা মেক শিওর করবেন যে সব ডকুমেন্টসের জন্য ওয়েট করতেছেন, ঠিক আছে? আমি আনসারটা দিচ্ছি, বাট রিয়েল কুইক। সব ডকুমেন্টস ইউজুয়ালি কখন কি ডকুমেন্ট মানুষের মিসিং হয়? ইউজুয়ালি যখন সেকেন্ড W2 থাকে, অথবা 3 নাম্বার 4 নাম্বার একটা ছোটো W2 থাকে, ইউজুয়ালি মিসিং হয়। যারা আপনারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের অনেক সময় ছোট ছোট 1099 মিসিং হয়। স্পেশালি যারা রাইড শেয়ারে আসেন, যারা উবার, লিফট, রাইট? আপনাদের স্পেশালি যারা 2015 থেকে 17-এ আপনারা গাড়ি চালাইছিলেন, আপনাদেরকেও লসুট সেটেলমেন্টের জন্য আর একটা ছোটো 1099 দিতে পারে, ঠিক আছে? ওই ছোটো ছোটো ইনকামগুলো মিসিং হয়। এখন ভাই যেটার কথা বলতেছেন, মোস্ট লাইকলি উনার আসছে 1099 INT। ইউজুয়ালি আপনারা যারা গত 2 বছরের ট্যাক্স রিফান্ড, ট্যাক্স অ্যামেন্ডমেন্ট করছেন এবং আপনাদের কিছু রিফান্ড আসছিল, হোম কেয়ারের জন্য অ্যামেন্ডমেন্ট হোক অথবা SCTCর জন্য অ্যামেন্ডমেন্ট হোক, হোয়াটএভার ইট ইজ, যখন আপনার আইআরএস যখন লেটে আপনাকে রিফান্ড পাঠায়, তখন আপনাকে ওরা ইন্টারেস্ট সহ দেয়, ঠিক আছে? এখন আপনার ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়েছে যে আপনার ইন্টারেস্ট আপনি অ্যাড করেন নাই। এইটা ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এখানে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই। নাম্বার 1, আপনার ইনকাম যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিচে থাকে, দ্যাট মিনস এই ইনকাম যখন আপনি অ্যাড করবেন অত বিগ এফেক্ট হবে না, ওকে? আপনার এখন যেটা করা উচিত, ইউ হ্যাভ 2 অপশনস। অপশন 1, আপনি এখনই অ্যামেন্ডমেন্ট করতে পারেন আইআরএস এর সাথে, ওকে? মানে আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, বলবেন আপনার এই ডকুমেন্ট আসছে, তখন ওনাকে আপনারটা তখন ওরা অ্যামেন্ডমেন্ট করে দিবে।
অপশন 2 ইজ হোয়াট আই থিঙ্ক আমার প্রিফারেবল অপশন, যেটা আপনাদের জন্য ভালো হবে। অ্যামেন্ডমেন্ট না করে আপনি ওয়েট করবেন আপনার রিফান্ড আসা পর্যন্ত, ঠিক আছে? আপনি যখন রিফান্ড আসবে, আসার পরেই আপনি সাথে সাথে গিয়ে এই ডকুমেন্ট নিয়ে আপনি অ্যামেন্ডমেন্ট করবেন। অপশন 2 এটা ভালো, কারণ লেগে আপনি যদি এখন অ্যামেন্ডমেন্ট করতে যান, আপনার ট্যাক্স ফাইলটা পড়ে গেল অ্যামেন্ডমেন্টের আন্ডারে, তখন আপনার রিফান্ডটা একটু দেরি হবে, রাইট? তখন এই 300 টাকার জন্য আপনার পুরো রিফান্ডটা আটকে গেল। উই ডোন্ট নিড দ্যাট। রিফান্ডের জন্য ওয়েট করেন, তারপরে আপনি গিয়ে অ্যামেন্ডমেন্ট করেন। এইটাতে ঘাবড়ানোর কোনো কারণ নাই। যাদের এরকম সিচুয়েশন, ডু দ্য সেম থিং, কোনো বিগ ডিল না এটা। অনেক ধন্যবাদ জনাব, আপনাদের আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আপনি একটু অপেক্ষা করুন আপনার রিফান্ড আসা পর্যন্ত। তারপরে আপনার ট্যাক্স প্রিপেয়ার যিনি আছেন বা অ্যাকাউন্টেন্ট যিনি আছেন, তার কাছ থেকে এই বিষয়টির সম্পূর্ণরূপে যদি যেটা বললেন অ্যামেন্ডমেন্ট করার যদি প্রয়োজন মনে করেন, তাহলে করেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আপনার কাছে আবার আসব, তবে তার আগে একটু বিরতি নিতে চাই। বিরতির পরে এসে পুরোপুরিভাবে আপনার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে আমরা যদি ফাইলিং স্ট্যাটাসটাকে যদি নির্ধারণ করতে না পারি বা বেছে নিতে না পারি, তাহলে আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। যেমন হতে পারে যে ট্যাক্স ক্রেডিট অনেক সময় আমরা ঠিকমতো পাই না বা মিস করি, এটার ক্ষেত্রে হতে পারে, বা স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ঠিকমতো নির্ধারণ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি, বা যেগুলো আপনি বলছিলেন যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। হ্যাঁ, সো আমরা হেড অফ হাসল নিয়ে কথা বললাম। এখন আমি কুইকলি মেরিট ফাইলিং সেপারেট নিয়ে কথা বলি, রাইট? অনেকের মেডিকেডের ইস্যু থাকে, রাইট? তখন আপনাদের যারা করতে পারেন, যার মেডিকেড দরকার, রাইট? অনেক সময় একজন স্পাউস হইতে পারে যে মেডিকেল রিজন ওনার একটু মোর ক্রুশাল, মেডিকেড দরকার, তখন আপনারা ওই স্পাউস মেরিট ফাইলিং সেপারেট হিসেবে ফাইল করবেন। দুজনেই তখন মেরিট ফাইলিং সেপারেট হিসেবে ফাইল করবেন। তখন আপনার কিছু ক্রেডিট থেকে আপনারা বঞ্চিত হবেন, কিন্তু আপনাদের ইনকামের থ্রেশহোল্ডটা থাকতে পারে। তারপর আপনার মেডিকেল যদি আপনাকে অ্যালাউ করে, আপনাদের মেডিকেলের এজেন্টের সাথে আপনারা কথা বলবেন। যদি শুধু আপনার ইনকামকে যদি ওরা অ্যালাউ করে, দেন শিওর আপনার মেডিকেলটা হয়ে যেতে পারে, রাইট? কিন্তু আপনারা যখন মেরিট ফাইলিং সেপারেট ফাইল করবেন, রাইট? কেউ যখন বলে আমরা আলাদা ফাইল করতেছি, দ্যাটস হোয়াট ইট মিনস, মেরিট ফাইলিং সেপারেট। মেরিট ফাইলিং সেপারেট যখন আপনারা ফাইল করবেন, তখন কিন্তু অনেক ক্রেডিট মিলে না, স্পেশালি আর্ন ইনকাম ক্রেডিট আপনার মিলবে না। চার্জ ট্যাক্স ক্রেডিট পাবেন, বাট আর্ন ইনকাম ক্রেডিট আপনারা পাবেন না। সো দিস ইজ ওয়াই মেরিট ফাইলিং সেপারেট ইউজুয়ালি কখন করা হয়? ইউজুয়ালি যারা প্রথমত ওরা রিসেন্টলি ম্যারিড, অথবা ধরেন কোনো কারণে হাজব্যান্ড এবং ওয়াইফ ইনকাম আলাদা রাখতে চাচ্ছে, অথবা আর একটা জিনিস হইতে পারে যে আপনারা যদি মেরিট ফাইলিং জয়েন্ট ফাইল করেন, একজনের ইনকাম অনেক হাই, সেকেন্ড জনের ইনকাম অ্যাড করার পরে আর একটা ট্যাক্স ব্র্যাকেটে চলে যাবেন, রাইট? তখন আপনারা যদি মেরিট ফাইলিং সেপারেট হিসেবে ফাইল করেন, তখন একটু ট্যাক্স সেভিং এর অপরচুনিটি আছে। ইউজুয়ালি দ্যাট হ্যাপেন্স উইথ হাই ইনকাম অর্ডার, রাইট? সো ওই রিজনগুলো আপনার হলে গিয়ে মেরিট ফাইলিং সেপারেট ফাইল করার রিজন। এবং রিমেম্বার, সবচেয়ে লিস্ট হেল্পফুল হইলে গিয়া মেরিট ফাইলিং সেপারেট, রাইট? দ্যাট শুড বি আ লাস্ট অপশন। অলসো আমরা অডিট রিস্ক নিয়ে কথা বলি। ইউজুয়ালি এইসব ফাইলিং স্ট্যাটাসের মধ্যে head of household has the most audit risk. আপনাদের যারা ট্যাক্স ফাইল করতেছেন, মিনিং লাইক ট্যাক্স পেয়ার, যারা আপনাদের জন্য অডিট রিস্ক, অথবা যারা ট্যাক্স ফাইল করতেছেন অফিস থেকে, আপনাদের জন্য এটা অডিট রিস্ক। সো আই ওয়ান্ট টু ensure, like make sure, I want to let everybody know that আপনারা যারা বাসা থেকে যারা ট্যাক্স ফাইল করেন, অনেক সময় রিফান্ড বাড়ানোর অনেক সময় মানুষের স্ট্র্যাটেজি বার করার চেষ্টা করেন, রাইট? হেড অফ হাউসহোল্ড স্প্লিটিং EIC ইজ নট দি আনসার। ওইটাতে আপনাদেরও রিস্ক, ক্লায়েন্টদেরকেও রিস্ক, ঠিক আছে? স্পেশালি যখন আপনাদের জয়েন্ট স্পন্সর লাগতেছে, ভেরিয়াস আদার থিংস। সো কিপ দ্যাট ইন মাইন্ড। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আরও দুই একটা প্রশ্ন আপনাকে করবো, তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার প্রশ্নটা একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম নাজিমউদ্দিন। আমি আমার ওই 22 সালের আমার বিজনেস ট্যাক্সের মধ্যে ভুল, ট্যাক্স যে প্রিপেয়ার যে করে দিছিল আমাকে, সে ভুল করছিল। আমার টোটাল আইআরএস বলতেছে 73,000, আর আমার এখানে শো হয়েছে 26,000।
তো এটা কি কোনোভাবে কারেকশন করা যাবে? ওরা আইআরএস থেকে আমাকে বলতেছে 18,000 মানে তারা পায়। ওকে, আপনার বিজনেস রিটার্ন ফাইল করছিলেন তাই না? জি, আমার যে প্রিপেয়ার করে দিছিল সে মানে সেই ভুল করছে। এখন আমাকে আইআরএস থেকে চিঠি দিছে যে তোমার তো ওকে, তুমি শো করছো একটা, আমাদের শো এখানে আছে আরেকটা। ওকে, সো ভুলটা কিন্তু দুজনেরই, শুধু প্রিপেয়ারের ভুল না, এখানে আপনারও ভুল আছে। ঠিক আছে, আপনার কি ভুল? আপনার ভুল হইলে গিয়ে আপনি অ্যাকাউন্টেন্টের কাছে গেছেন, মোস্ট লাইকলি বলছেন যে আপনার ট্যাক্স, আমার ইনকামটা আপনি ফাইল করে দেন, ট্যাক্স রিটার্নটা ফাইল করে দেন, এবং ইনকাম এক্সপেন্স আপনি যেটা দিয়েছেন অথবা উনি যেটা বানাইছে, দ্যাটস নট দ্য ওয়ে টু গো। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, মোস্ট লাইকলি আপনার কিছু ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন ছিল। ওকে, ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন যখন থাকে, এটা থার্ড পার্টি কালেক্ট, রাইট? থার্ড পার্টি কালেকশন করতেছে, আপনাকে ওরা একটা 1099 ইস্যু করবে। ওকে, 1099 ইস্যু করে আইআরএস এর কাছে যাবে। এখন এমনও হইতে পারে যে আপনার ভুল না, এটা এমনও হইতে পারে যে আরও কেউ আপনার কোম্পানির অথবা আপনি আরও কাউকে ভুলবশতভাবে আপনার কোম্পানির ইআইএন নাম্বার দিছেন, যেখানে ওই ইআইএন নাম্বারটা ইউজ করা হয়েছে টু ফিগার আউট দ্য ইনকাম। ইন এনি কেস, আপনার এখানে যে সিচুয়েশন, এইটাকে বলে আন্ডার রিপোর্টিং অফ ইনকাম। এইটা বিজনেসের হইতে পারে, ইন্ডিভিজুয়ালিও হইতে পারে। আপনাদের 1099 আপনার কাছে এক কপি যায়, আইআরএস এর কাছে আরেক কপি যায়। ঠিক আছে, ডাব্লিউটিও সেম ভাবে, 1099 সবগুলি সেম ভাবে। ওকে, এখন আপনি এখন কিভাবে এখানে এইটার সমাধান করা যায়? এখন আপনার অবভিয়াসলি আইআরএসকে রেসপন্ড করা লাগবে, রাইট? এখন আপনি যেটা করবেন, আপনি দেখবেন আসলে আপনার টোটাল ইনকাম কত হয়েছে এবং আসলে আপনার টোটাল এক্সপেন্স কত হয়েছে। ওকে, আপনি যখন অ্যামেন্ডমেন্ট করতে যান, আইআরএস আপনাকে অডিট করতে পারে। সো দিস ইজ ওয়াই, যদি অডিট করে আপনার সব ডকুমেন্টেশন আপনার লেজিটিমেটলি থাকবে। ওকে, সো দিস ইজ ওয়াই বেস্ট ওয়ে টু ডু দিস, ব্যাংক ট্রানজ্যাকশন দেখবেন, ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন দেখবেন, দেখার পর দেখবেন আপনার অ্যাকচুয়াল ইনকাম এক্সপেন্স কত, বেসড অন দ্যাট অ্যামেন্ডমেন্ট করে এই সঠিক ইনকাম শো করে এক্সপেন্স নিয়ে আপনি অ্যামেন্ডমেন্টে যাইতে পারেন, রাইট? বিকজ রিমেম্বার, আপনি যদি একটা বিজনেসে থেকে থাকেন যেখানে আপনি ইনভেন্টরি বিজনেসে আসেন, তার মানে আপনি $26,000 বেচতে যত টাকা গেছে, 70 আরো আই থিঙ্ক ইউ সেড $73,000 আপনার অনেক এক্সপেন্স গেছে। ঠিক আছে, কিন্তু আইআরএস এর কাছে শুধু ইনকাম, ওদের কাছে আপনার এক্সপেন্স নাই। সো ইউ ক্যান অ্যামেন্ড এন্ড ঠিক সঠিক এক্সপেন্স দেখাই আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন। মেক শিওর ইউ রেসপন্ড টু দিস, আদারওয়াইজ আইআরএস আপনাকে আরেকটা লেভি পাঠাইতে পারে। অনেক ধন্যবাদ জনাব নিজামুদ্দিন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। ফেসবুক থেকে আতিক আকনজি, তিনি বলছেন, is it mandatory to show the rental income? So answer হইলে গা, it's the best way to answer this is IRS এর রুল হইলে গা, আপনি যত ইনকাম কালেকশন হইছে ওই ইনকামগুলো আপনারা দেখাবেন। ওকে, সো এখন আপনার রেন্টাল ইনকাম ক্যাশ হোক আর 1099 হোক, ডাজন্ট ম্যাটার, ইউ শুড শো। এখন অনেকে মনে করেন যে আপনার যদি রেন্টাল ইনকাম থাকে আপনার এখানে ট্যাক্স দেওয়া লাগবে। দ্যাট ইজ নট ট্রু। আপনার রেন্টাল ইনকামের এগেনস্টে অনেক এক্সপেন্স থাকবে। ধরেন আপনি বাড়ি যেটা কিনছেন ওইটার একটা অংশ এক্সপেন্স হিসেবে নেওয়া হবে। আপনার মর্গেজ থাকতে পারে, রিপেয়ার্স থাকতে পারে, ইন্স্যুরেন্স থাকতে পারে, ইউটিলিটিস আছে, রাইট? ভেরিয়াস এক্সপেন্সেস আছে যেটা আপনি এক্সপেন্স ইনকামটা আপনার রিডিউস করবে। ওকে, এখন আপনি যদি এমন সিচুয়েশন হয়ে থাকেন যেখানে আপনার বাড়িতে আপনি থাকেন এবং অর্ধেক ভাড়া, সেম সিচুয়েশন, নো প্রবলেম, তখন আপনার যত যাবতীয় এক্সপেন্স আছে বাড়ির ওইটা অর্ধেক হিসেবে যাবে। রেন্টাল ইনকাম দেখানো খুবই ইম্পর্টেন্ট। আপনারা স্পেশালি যারা প্যান্ডেমিকের সময় দেখছেন ইনকাম রিপোর্টিংটা কি ধরনের এফেক্ট হয়, স্পেশালি যারা রিফাইন্যান্সিং করতেছেন অথবা আর একটা মর্গেজ নিতে চাচ্ছেন, ওই রেন্টাল ইনকামগুলো কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করবে। সো দিস ইজ ওয়াই মেক শিওর রিপোর্ট অল দ্য ইনকাম দ্যাট ইউ শুড রিপোর্ট। অনেক ধন্যবাদ আতিকা আকনজি, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আনিসুল ইসলাম, তিনি বলছেন, এনি আপডেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট, কোনো আপডেট আছে কি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের? আই থিঙ্ক আপনি কথা বলতেছেন যে ওই যে $3,600 সো আমার মনে হয় না এই বছর এটা কোনো কিছু হবে আনটিল দ্য এন্ড অফ দ্য ইয়ার, রাইট নাও আই থিঙ্ক ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ওদের মেইন ফোকাস ইজ অন আপনার ওই ট্যারিফস এর উপরে, রাইট? সো ট্যারিফস নিয়ে ওরা এখন অনেক কাজ চলতেছে। ইভেন্চুয়ালি 2025-এর হলে গিয়ে লাস্ট ইয়ার ট্রাম্পের এই যে কারেন্ট ট্যাক্সের লেজিসলেশন যেটা আছে, রাইট? সো এই লেজিসলেশন চেঞ্জ করা লাগবে, রাইট? সো মোস্ট লাইকলি এটা হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। যখন লেজিসলেশন চেঞ্জ হবে তখন এই $3,600 চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা আবার উঠবে। ওকে,
ডেমোক্রেটরা মোস্ট লাইকলি চাবে যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যাতে $3,000 যায়, হ্যাঁ, এবং যারা 5 বছরের নিচে তখন $3,600 হয়। ট্রাম্প মোস্ট লাইকলি ওরা চাবে ও কারেন্ট রুলটা এক্সটেনশন করার জন্য। কারেন্ট রুল হইলে আপনি $2,000 পাচ্ছেন, এটা যদি ওরা এক্সটেনশন না করে দেন ইজ গোনা গো ব্যাক টু 1,000, আই থিঙ্ক ইট ওয়াজ 1,000, 1,000 চলে যাবে, রাইট? সো দিস ইজ ওয়ার উই আর। এখন 3,600 পাশও নাই, ঠিক আছে? আপনারা যখন অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন ইজ গোনা বি $2,000 পার চাইল্ড। তার মানে এখন পর্যন্ত $2,000 রয়ে গেছে, সেম রুল অ্যাজ গত বছর। তো অনেক ধন্যবাদ আনিসুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। শাহিন শুভ তিনি একটি প্রশ্ন করেছেন, প্রথম যারা ট্যাক্স ফাইল করবে তাদের জন্য প্রয়োজনীয় কি কি কাগজ সংগ্রহ করা লাগবে এবং কাদের থেকে সহযোগিতা নিয়ে ট্যাক্স ফাইল করবে? এই প্রশ্নটি তা বোধহয় নতুন, তিনি ট্যাক্স ফাইলার, যে কারণে এই প্রশ্নটা জানতে চাই। সো এই জিনিসটা আপনারা খুবই কেয়ারফুল থাকবেন, রাইট? স্পেশালি যারা ট্যাক্স প্রিপারেশন করতেছেন এবং যারা ট্যাক্স ফাইলিং ক্লায়েন্ট এবং সেম প্রিপেয়ার অ্যাজ ওয়েল, রাইট? এই যখন আপনার প্রথম ট্যাক্স ফাইল, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ট্যাক্স ফাইল, ওকে? এখন আপনি কোন মাসে আমেরিকা আসছেন ওইটা ডিটারমিনেশন করবে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট অথবা ইআইসি, রাইট? আর্ন ইনকাম ক্রেডিট। আপনি যদি এখন আমেরিকা 183 দিন ছিলেন না, তার মানে যদি জুলাই মাসের 2 তারিখে আসছেন, আপনি একটা বড় ক্রেডিট থেকে বঞ্চিত হবেন, রাইট? এখন যদি জুলাই মাসের আগে জুনে আসে থাকেন, আপনারা আর্ন ইনকাম ক্রেডিট এটা পাবেন। নাও দ্য ইস্যু হিয়ার ইজ, যখন আপনারা জুলাইয়ের পরে আসতেছেন, আপনার যেহেতু আর্ন ইনকাম ক্রেডিটটা নাই, তখন আপনার ডিসিশন একটা থাকবে যে ও ম্যান, আমি তো এত টাকার রিফান্ড পাইতে পারি, আমি কি রিস্ক নিব কিনা না। প্লিজ কোনো রিস্ক নেবেন না। আমেরিকার প্রথম ট্যাক্স ফাইল, টেক ইট ইজি। আপনাদের ট্যাক্স সব সোশ্যাল সিকিউরিটি নাম্বার রাখবেন, প্রুফ অফ অ্যাড্রেস আনবেন, বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন। যিনি অ্যাকাউন্টেন্ট ওনাকে বলবেন সঠিকভাবে ট্যাক্স ফাইল করার জন্য। আপনার রিফান্ড বেশি পাওয়ার দরকার নাই, জেনুইনলি যেটা আসবে ওইটার উপরে যাতে ট্যাক্স ফাইলিংটা হয়, ওকে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলসো যেহেতু আপনারা প্রথম ট্যাক্স ফাইলিং করতেছেন, মোস্ট লাইকলি আইআরএস আপনাকে রিফান্ড যদি পেয়ে থাকেন অথবা ট্যাক্স রিটার্নটা প্রসেসিং এর আগে লেটার পাঠাবে ফর আইডেন্টিটি ভেরিফিকেশন। এটাতেও কোনো ঘাবড়ানোর কারণ নাই। অল ইট ইজ ওরা জানতে চাচ্ছে যে আপনি আসলে একজন হিউম্যান বিইং এবং আপনার এটা কোনো ফেক ট্যাক্স রিটার্ন না, যেহেতু এটা প্রথম ট্যাক্স ফাইল, ওকে? সো এগেন, প্রথম ট্যাক্স ফাইল আপনারা সঠিকভাবে ট্যাক্স ফাইল করবেন, নেম অ্যাড্রেস সব কিছু মেক শিওর করবেন কারেক্ট আছে, এবং ট্যাক্স ফাইলিং এর সময় ইউজুয়ালি ট্যাক্স পেয়ারের এবং স্পাউসের আইডি নাম্বার, আইডেন্টিফিকেশন ইনফরমেশন দেওয়া হয়। মেক শিওর করে অ্যাকাউন্টেন্টকে বলবেন ওই আইডেন্টিফিকেশন ইনফরমেশন যাতে ঢুকানো হয়, ভেরি ইম্পর্টেন্ট। কাদের সহযোগিতা চাচ্ছেন নিজেও করতে পারেন, ট্যাক্স প্রিপেয়ার যা আছে বা অ্যাকাউন্টেন্টের কাছেও যেতে পারেন, সেটাই অনেক ডাইনামিক, অফ কোর্স। সেটাই। অনেক ধন্যবাদ শাহিন শুভ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, 2 মিনিট হাতের সময় পাবো। সেক্ষেত্রে আপনার কাছে নতুন কোনো বিষয় নিয়ে আলাপ না করে আমরা প্রথম যে আমাদের ফাইলিং স্ট্যাটাস নির্ধারণ করতে যেয়ে যদি আমরা ভুল করে থাকি বা ঠিকমতো না করতে পারি, তখন এই ট্যাক্স রিটার্নের অডিটের ঝুঁকি থাকে, কখন থাকে এই ঝুঁকিটা? হ্যাঁ, এগেন অডিট কখন হয়? ইউজুয়ালি যখন হেড অফ হাউসহোল্ড ফাইলিং করা হচ্ছে, রাইট? কারণ ইউজুয়ালি আইআরএস দেখবে যে ওকে এই ইন্ডিভিজুয়াল পাচ্ছেন আর্ন ইনকাম ক্রেডিটও পাইতে পারেন এবং একটা বিগার ডিডাকশন পাচ্ছেন, রাইট? তখন আইআরএস কি চাবে এই অডিট থেকে বেরোনোর জন্য? ওরা যাকে ক্লেম করছেন ওদের প্রুফ অফ অ্যাড্রেস চাবে। আপনি যে একটা বাড়ি টেক কেয়ার করতেছেন ওইটার প্রুফ। তখন কি লাগবে? রেন্টের প্রুফ অথবা এবং একটা লিজ এগ্রিমেন্ট। দোজ আর দ্য 2 থিংস। তখন এটা আপনাকে সেভ করবে। এখন যদি দেখা গেছে যে আপনার লিজ এগ্রিমেন্ট নাই, আপনি কোনো ঘর পে করেন নাই, আপনার ভাই অথবা বোন আপনার বাড়ি টেক কেয়ার করতেছে, আপনার কোনো এক্সপেন্স নাই, ইজ গোনা বি প্রবলেম্যাটিক। সো মেক শিওর করবেন আপনাদের যে ডিপেন্ডেন্ট প্রুফ অফ অ্যাড্রেস ইজ কারেক্ট এবং আপনার লিজ এগ্রিমেন্ট আছে এবং প্রুফ অফ রেন্ট এক্সপেন্স আছে, যেটা শো করতেছে যে আপনি অ্যাটলিস্ট 51% অফ দ্য হাউস টেক কেয়ার করতেছেন। অনেক ধন্যবাদ। আর 1 মিনিট সময় পাবো, সেক্ষেত্রে আপনার কাছে আর একটা প্রশ্ন আমি করতে পারি যে মেরিট ফাইলিং সেপারেট নাকি মেরিট ফাইলিং জয়েন্টলি, কোনটায় বেশি বা ট্যাক্স রিফান্ডটা বেশি পাওয়া যেতে পারে? ট্যাক্স রিফান্ড, লেটস নট টক অ্যাবাউট ট্যাক্স রিফান্ড। ট্যাক্স রিফান্ড মানে মানুষের ডিফারেন্ট হতে পারে। কোনটা বেশি অ্যাডভান্টেজেস? মেরিট ফাইলিং জয়েন্ট, মেরিট ফাইলিং সেপারেট ইজ দ্য ওয়ার্স্ট, ইজ দ্য লোয়েস্ট ট্যাক্স স্ট্র্যাটেজি, বাট অনেক সময় হেল্প হইতে পারে, যে স্পেশালি যারা হাই ইনকাম আর্নার, বাট আদারওয়াইজ ইউজুয়ালি মেরিট ফাইলিং জয়েন্ট এবং অন্যান্য ট্যাক্স রিফান্ড স্ট্যাটাসগুলো হায়ার রিফান্ড দেয়। স্পেশালি মেরিট ফাইলিং সেপারেটে আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাচ্ছেন না এবং অন্যান্য কিছু ডিডাকশন অ্যালাউড না ওইখানে।
তার মানে জয়েন্টলিটাই সব বেশি সুবিধাজনক ইয়াস, ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে। কারেক্ট, ইয়াস, ওই দুই। অনেক অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে একটু কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট উইক। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। যেহেতু ট্যাক্স ফাইল করার সময় আমাদের চলছে, রিটার্ন জমা দেওয়ার সময় একেবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, মানে শেষের দিকে আসছে আবার। সুতরাং এই ট্যাক্স ফাইল করার সময় যে স্ট্যাটাসটা নির্ধারণ না করতে পারলে কি কি সমস্যা হতে পারে সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করেছি। আশা করি যারা কালকে থেকে আমরা যারা ট্যাক্স ফাইল করব নিশ্চয়ই বিষয়টা অনুধাবন করে ট্যাক্স প্রিপেয়ারের কাছে বা অ্যাকাউন্টেন্টের কাছে যাব এবং সেভাবে কাগজপত্র নিয়ে যাব। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।